স্কিলড ওয়ার্কারদের ভিসা রিফিউজ হলে তাদের করণীয় কি? আর আপনি কেস স্টাডি দিয়ে যদি বলেন। একদিকে মূল কারণ আমরা যেহেতু বলেছি আগে যে তাদের প্ল্যান হচ্ছে নেট মাইগ্রেশন কমানো। তারা চাচ্ছে যে জেনুইন একটা ওয়ার্কার যাতে এই দেশে আসে। তারা জানতে চায় যে আপনার যে আবেদন করছে উনি কি একজন জেনুইন ওয়ার্কার, যিনি যেখানে আবেদন করছে তার কি অ্যাকচুয়ালি জেনুইন ভ্যাকেন্সি রয়েছে। অবশ্যই ইন্টারভিউতে আপনাকে সাফিসিয়েন্টলি প্রমাণ করতে হবে যে আপনি একজন জেনুইন ওয়ার্কার। একটা বড় অংশের নাগরিকরা বা বড় অংশের আবেদনকারীরা বাংলাদেশ থেকে স্কিলড ওয়ার্কার হিসেবে এই দেশে আসতে চান। স্কিলড ওয়ার্কারদের ভিসা রিফিউজ হলে তাদের করণীয় কি? আর আপনি কেস স্টাডি দিয়ে যদি বলেন এক্স্যাক্টলি পার্টিকুলারলি আপনার কেস স্টাডি কি বলছে, আপনার ক্লায়েন্ট নাম বলার দরকার নাই, কিন্তু ক্লায়েন্টের অভিজ্ঞতা থেকে যদি আপনি বলেন। জি, ধন্যবাদ তামিম ভাই। আমরা রিসেন্টলি দেখেছি, আমরা যেই কারণে আজকের এই আলোচনাটা করার, আমরা রিসেন্টলি দেখেছি শুধু স্কিলড ওয়ার্কার ভিসা না, আপনার স্টুডেন্ট ভিসা এবং অন্যান্য যে ভিসাগুলো রয়েছে সেইগুলোতে তারা জেনুইননেস টেস্ট করে টেস্টের মাধ্যমে তারা প্রচুর পরিমাণ রিফিউজ করছে। আপনার স্পেশালি স্কিলড ওয়ার্কারটা তো একদম মানে আমরা যদি বলি একদম গণহারে রিফিউজ করছে। তো এটার একদিকে মূল কারণ আমরা যেহেতু বলেছি আগে যে তাদের প্ল্যান হচ্ছে নেট মাইগ্রেশন কমানো। অন্যদিকে তারা চাচ্ছে যে জেনুইন একটা ওয়ার্কার যাতে এই দেশে আসে। সো জেনুইন ওয়ার্কারের ক্ষেত্রে তারা যেই জিনিসটা দেখছে ইন্টারভিউতে, তারা জানতে চায় যে আপনার যে আবেদন করছে উনি কি একজন জেনুইন ওয়ার্কার, এবং তারা আসলে জানতে চায় যিনি যেখানে আবেদন করছে তার কি অ্যাকচুয়ালি জেনুইন ভ্যাকেন্সি রয়েছে। তো এইসব ক্ষেত্রে তারা এগুলো টেস্ট করার জন্য তারা ইন্টারভিউটা নিচ্ছে। তো ইন্টারভিউতে মূলত তারা জানতে চায় যে উনি যে জবটা পেয়েছেন, যে জবের জন্য আবেদন করেছেন, প্রথমত এই জবের জন্য উনি এক্সপার্ট কিনা, উনি এক্সপিরিয়েন্সড কিনা। সেকেন্ডলি ওরা জানতে চায় যে আপনার এই যে জবটা পেয়েছে উনি কিভাবে পেয়েছেন, কোথায় অ্যাপ্লাই করেছেন, কিভাবে পেয়েছেন, কিভাবে খুঁজেছেন, তারপর কে ওনাকে ইন্টারভিউ নিয়েছে, ইন্টারভিউ আদৌ নিয়েছে কিনা, কজটা অ্যাসাইন করার আগে ওনাকে কি কোনো অফার লেটার দিয়েছে কিনা। এই বিষয়গুলো কিন্তু খুবই ইম্পর্টেন্ট। সো ওনাকে যদি কোনো প্রকার জব না খুঁজে উনি যদি কোনো প্রকার অফার লেটার না পেয়ে উনি যদি সাথে সাথে কজ পেয়ে যান, তাহলে কিন্তু হোম অফিসের সন্দেহ হতেই পারে যে এখানে প্রসিডিওর মেনটেন করা হয় নাই বা অন্য কোনো দুর্নীতির অভিযোগ থাকতে পারে এখানে। সো এই বিষয়গুলোকে ওরা ক্লিয়ার করার জন্য এখন ইন্টারভিউটা নিচ্ছে। অবশ্যই ইন্টারভিউতে আপনাকে সাফিসিয়েন্টলি প্রমাণ করতে হবে যে আপনি একজন জেনুইন ওয়ার্কার, আপনার অভিজ্ঞতা রয়েছে, আপনি জেনুইনলি অ্যাপ্লাই করেছেন, প্রত্যেকটা প্রসিডিওর আপনার এমপ্লয়ার রিক্রুটমেন্ট যে প্রসেস রয়েছে সেটা প্রপারলি মেনটেন হয়েছে, এবং এই যে এমপ্লয়ার কোথায় জবটা অ্যাডভার্ট করেছে, আপনি কিভাবে অ্যাপ্লাই করেছেন, প্রত্যেকটা প্রসিডিওর আপনি যে মেনটেন না করেন। আর সবচেয়ে বড় হচ্ছে যে আপনার ইংরেজি দক্ষতাটা। আপনি ধরুন একটা রেস্টুরেন্টে আপনি ম্যানেজার হিসেবে আসবেন, তো অবভিয়াসলি এখানে আপনি যখন একটা রেস্টুরেন্ট ম্যানেজ করবেন আপনার কিন্তু প্রচুর দক্ষতা থাকতে হবে। তো এখানে তার জব রোলটা ভেরি ইম্পর্টেন্ট। অনেকে আছে যে কজ পেয়ে গেছে কিন্তু উনি জানে না ওনার জব রোলটা কি। এটা কিন্তু খুবই ফ্রাস্ট্রেটিং হোম অফিসার যে কাছে, যে তারা যখন ইন্টারভিউ নেয় যে তুমি জানো না তোমার 40,000 পাউন্ড বেতন দেওয়া হবে, তোমার জব রোলটা কি তুমি স্পেসিফিক্যালি বলতে পারছো না। সো দিস ইজ আসলেই ফ্রাস্ট্রেটিং এটা। তো এই ক্ষেত্রে আপনাকে অবশ্যই আপনার জানতে হবে আপনার জব রোলটা কি, আপনি কি কি কাজ করবেন। যেমন ধরুন আপনি একজন রেস্টুরেন্ট ম্যানেজার হিসেবে আপনি এখানে আসতে চাচ্ছেন, তো আপনি এখানে দেখুন এখানে একজন রেস্টুরেন্ট ম্যানেজার কি করেন। প্রথমেই হচ্ছে যে আপনার জানতে হবে যে হাউ টু ম্যানেজ এ রেস্টুরেন্ট। আপনি কিভাবে আপনার স্টাফদেরকে ট্রেন করবেন, আপনি কিভাবে স্টাফদেরকে রিক্রুট করবেন, আপনি কিভাবে স্টাফদের রোটা তৈরি করবেন, আপনি কিভাবে হেলথ এন্ড সেফটি মেনটেন করবেন, কোনো কিছু রেস্টুরেন্টের সমস্যা হলে আপনি কিভাবে কোথায় যোগাযোগ করবেন। সো এই বিষয়গুলো কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট। তো আপনাকে প্রত্যেকটা জায়গায় আপনার শুধু হেলথ এন্ড সেফটি, শুধু ফুডের ক্ষেত্রে না, সব জায়গায় ওভারঅল এনভায়রনমেন্ট এভরিথিং আপনাকে জানতে হবে। আপনি যদি ইউকের স্ট্যান্ডার্ড সম্পর্কে জানা না থাকে তাহলে তো আপনি, এটা তো স্বাভাবিক যে আপনি এখানে এসে আপনি কোনো কিছু করতে পারবেন না।
আরেকটা জিনিস হচ্ছে যে আপনার ক্লায়েন্টদেরকে যখন আপনার কোনো একটা ক্লায়েন্ট অথবা আপনার কাস্টমার যদি কোনো একটা কমপ্লেইন্ট করে, এই কমপ্লেইন্টের এগেইনস্টে আপনি কিভাবে কমপ্লেইন্টটা রিজলভ করবেন, সেই দক্ষতাটুকু কিন্তু আপনার থাকতে হবে। তো আপনি যদি না জানেন যে ক্লায়েন্ট কিভাবে আপনার এগুলো জব ডেসক্রিপশন তো থাকেই। যখন একটি কস্ট লেটার ইস্যু করা হয় এবং একটা রিক্রুটমেন্ট প্রসেসে একটা কোম্পানি যায়, তখন তো ডেফিনিটলি তার একটা জব ডেসক্রিপশন থাকে। অনেক ক্ষেত্রে কি আপনি তাহলে এটা বলতে চাইছেন যে আমাদের অনেক ক্ষেত্রে যারা এটা কাজের জন্য আসে তারা এটা খুলেও দেখে না তার কাজের জব ডেসক্রিপশনটা কি? এই জাতীয় প্রয়োজনীয় যদি প্রশিক্ষণের দরকার হয় এমপ্লয়ার আ লোকালি অনেক প্রশিক্ষণ আছে যেগুলো তারা করতে পারে। সেই প্রশিক্ষণগুলো তারা নিতে চায় না নাকি নেয় না? ওয়েল অবভিয়াসলি এখানে ২ পক্ষেরই হয়তো গাফিলতি থাকতে পারে। সো ফার্স্ট অফ অল আমি যদি একজন এমপ্লয়ি হই, আমাকে অবশ্যই জানতে হবে আমি কোথায় যাবো, আমার রেস্টুরেন্ট কি ধরনের ফুড সার্ভ করে, এটা কোন জায়গায় অবস্থিত, আমার কি ধরনের ফুড আমি ইয়ে করি এবং আমার কয়জন এমপ্লয়ি বা কয়জনকে আমার মেইনটেইন করতে হবে। সো সবকিছু কিন্তু তার জানতে হবে এবং কি কাজ করতে হবে। স্পেশালি যদিও এখানে আপনার কসের মধ্যে একটা জব রোল থাকে, এর বাইরেও কিন্তু অনেক কাজ আছে যেগুলো কিন্তু আপনার আম হোম অফিস জিজ্ঞেস করতে পারে। সো সবকিছু এখানে হয়তো ইনক্লুড থাকবে না। কিন্তু আপনাকে ওভারঅল জানতে হবে। আর ফার্স্ট অফ অল সবচেয়ে ইম্পোর্টেন্ট যেটা সেটা হচ্ছে যে যদিও হোম অফিসের গাইডলাইনে বলা আছে যে আপনার ইংলিশের দক্ষতা B1 লেভেলের হলেই হবে। কিন্তু আপনি যখন একটা পজিশনে যাবেন, ওই পজিশনে দেখা যাবে যে আপনাকে এখানে ব্রিটিশ পিপলদেরকে সার্ভ করতে হবে। তাদেরকে আ তাদের কোনো কমপ্লেইন্ট আপনার রিজলভ করতে হবে। সেই ক্ষেত্রে আপনার ইংলিশটা কিন্তু ৪ হলে হবে না আসলে। যদিও এটা হচ্ছে মিনিমাম রিকোয়ারমেন্টস। আপনাকে সেই পরিমাণ দক্ষ হতে হবে। আপনি একটা ইংলিশ স্পিকিং কান্ট্রি তে এসে যদি আপনি একটা কাজ করেন, এরকম একটা পজিশনে আপনি ম্যানেজ করতে চান, আপনার আন্ডারে হয়তো ১০ জন, ২০ জন, ৫০ জন স্টাফ থাকবে। তাদের সাথে কমিউনিকেট করা, তাদের হলিডে বুক দেয়া, তাদের অ্যাবসেন্স থাকলে তাদেরকে ইয়ে করা, তাদের সাথে অনেক কিছু স্টাফ এবং আপনার এমপ্লয়ি এবং আ আরো যারা আছে যারা আপনার উপরে যারা ম্যানেজমেন্ট লেভেলে থাকবেন তাদের সাথে কোঅর্ডিনেট করা, অনেক কিছু কাজ কিন্তু এখানে থাকে। সো আপনাকে অবভিয়াসলি ইংলিশে অনেক দক্ষ হতে হবে। আপনি যদি এরকম একটা 40,000 এর বেতনের একটা জব করতে চান এই দেশে। আপনাকে অবশ্যই দেখাতে হবে আপনি ওয়েল এক্সপার্ট এনাফ। আর যদি না পারেন তাহলে তো আপনাকে আ ধরে নেওয়া হবে যে আপনি এই রিক্রুটমেন্ট এর ক্ষেত্রে অন্য কোন ধরনের হয়তো দুর্নীতির আ থাকতে পারে।